নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি আপনার কথা। আপনার কথায় আপনাদের কথা, আপনাদের প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করি। আর আজ আমাদের সঙ্গে অতিথি ব্যারাকপুরের সাংসদ এবং রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। পার্থদা, স্বাগত। পার্থদা, স্বাগত না বলে যদি হ্যালো স্যার বলি? অবশ্যই এই প্রসঙ্গে জানবো, কিন্তু প্রথমেই হ্যালো স্যারের রাজনৈতিক দিকটা নিয়ে আমরা একটুখানি আলোচনা করি। পার্থদা, সাংসদ হিসেবে 1 বছরের বেশ কিছুটা বেশি সময় অতিক্রান্ত, ব্যারাকপুর কি পেল? না, দেখুন, আমি যখন আমাদের দলনেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে নির্দেশ পেয়েছিলাম যে তোমায় ব্যারাকপুরে দাঁড়াতে হবে, আমি একটাই কথা ব্যারাকপুরের মানুষকে বলেছিলাম যে ব্যারাকপুরের একটা দুর্নাম আছে, যে ব্যারাকপুর মানে গুন্ডামির শহর, মস্তানির শহর, সেই এলাকা। আমি যদি জিতি, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি একটা টাইম পেলে ব্যারাকপুরের এই গুন্ডামি বন্ধ করে দিতে পারব। এটা ব্যক্তিগত স্তরে আমার বক্তব্য ছিল। আরেকটা বক্তব্য ছিল যে আমি তো কোনো দিন কাউকে চাকরি দিতে পারবো না সরকারি, কারণ অন্যভাবে সরকারি চাকরি দেওয়া যায় না, কিন্তু যাতে চাকরির জন্য যে পরীক্ষার প্রস্তুতিটি দরকার, সেই প্রস্তুতির ব্যবস্থা আমি করে দেবো বিনা পয়সায়। অর্থাৎ বিভিন্ন টিচারদের সাথে কথা বলে, ইনস্টিটিউশনের সাথে কথা বলে, যাতে আমার লোকসভা কেন্দ্রিক ছেলেমেয়েরা সেই টিউশনটা পায়, আমি তার ব্যবস্থা করে দেবো। আর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক পরিকল্পনা আছে, সামাজিক পরিকল্পনা, সেগুলো যাতে প্রত্যেকটা মানুষ পায়, কেউ যেন বঞ্চিত না হয়, সেটা দেখভাল করার দায়িত্ব আমার। এছাড়া ব্যারাকপুরের মানুষের সামগ্রিক কিছু ডিমান্ড ছিল, যেগুলো আমি লোকসভায় উত্থাপন করার চেষ্টা করেছি। এক হচ্ছে, আপনারা জানেন যে দীর্ঘদিনের মমতা ব্যানার্জির যখন রেলমন্ত্রী ছিলেন, তার পরিকল্পনা ছিল ব্যারাকপুর অবধি মেট্রো, কিন্তু সেটা যে কোনো কারণেই হোক পরবর্তীকালে যারা রেলমন্ত্রী হয়েছেন তারা কেউ বাস্তবায়িত করেননি। আমি বলেছিলাম যে এখন তো কল্যাণীতে এইমস হয়েছে, বিভিন্ন রাজ্যের মানুষ এইমসে আসছে, এখন ব্যারাকপুরটাই এক্সটেনশন করে যদি কল্যাণী অবধি নিয়ে যাওয়া হয়। আমি এখনো পর্যন্ত সঠিক অর্থে কোনো সদুত্তর পাইনি। আমার দাবি ছিল যে কাঁচরাপাড়া ওয়ার্কশপে আগে হাজার হাজার মানুষ চাকরি করত, সেটা ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। একটা বিস্তীর্ণ এলাকা জঞ্জালে পরিণত হচ্ছে, যেখান থেকে ডেঙ্গু ছড়াচ্ছে কাঁচরাপাড়ার সাধারণ মানুষের মধ্যে। মিউনিসিপ্যালিটিকে ডেঙ্গু অভিযানে নামতে হচ্ছে, রেলের জায়গা পরিষ্কার করতে হচ্ছে। রেল বলুন কিংবা আপনি ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বলুন, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট যেটা রাজনাথ সিং মহাশয়ের মন্ত্রী, সম্মানীয় মন্ত্রী, ওনার এখতিয়ারভুক্ত, সেই এলাকায় 2টো কলেজ আছে, 4টে স্কুল আছে, দুর্বিষহ জীবন মানুষের, রাস্তাঘাট, আলো কিচ্ছু নেই। আমি নিজে ডেপুটেশন দিয়েছি, রাজনাথ সিংয়ের কাছে চিঠি দিয়েছি যে এলাকার ডেভেলপমেন্টের জন্য। সৈন্যবাহিনী আমাদের গর্ব, অথচ তাদের পরিবাররা কি দুঃসহ কষ্টে আছে, সেটার দিকে ভারতীয় জনতা পার্টির সরকার একবারের জন্য মুখ ফেরাচ্ছেন না। এবং ইছাপুর রাইফেল ফ্যাক্টরি, এই সংলগ্ন এলাকা, এবং এই এলাকার ডেভেলপমেন্ট করতে গিয়ে সমস্ত মিউনিসিপ্যালিটির একটা বিশাল টাকা খরচ হয়েছে। যে টাকাটা কেন্দ্রীয় সরকারের থেকে প্রাপ্য, সেই টাকাটা কেন্দ্রীয় সরকার দেয় না। যেরকমভাবে রাজ্য সরকারের সমস্ত প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। এরা ডেভেলপমেন্টের কাজ করে না, উন্নয়নের কাজ করে না। শুধুমাত্র আপনি বিজেপি নেতাদের দেখবেন, তাদের রাজনৈতিক প্রোপাগান্ডা বলুন, স্লোগান বলুন, একটাই, সেটা হচ্ছে ব্যক্তিগত কুৎসা। আপনি রাজনীতির কোনো কথা ওদের কোনো নেতার মুখে পাবেন না। এদের 2টো লাইনের পরেই 3rd লাইনটা এরা ব্যক্তিগত কুৎসায় নেমে পড়বে, এবং যত এরা ব্যক্তিগত কুৎসা করবে তত বাংলার মানুষ এদের বিরুদ্ধাচরণ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস।
আমি সাংসদ হওয়ার পরে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দৃষ্টিভঙ্গি, তিনি চান গরিব মানুষ যেন চিকিৎসা পায়, তার জন্যই তিনি স্বাস্থ্যসাথী কার্ড করেছিলেন। তার পথ ধরেই আমি নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল এবং ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, এই দুটো হাসপাতালে আমার এমপি কোটার 2 কোটি 2 কোটি 4 কোটি টাকা দিয়েছি। ভাটপাড়া অঞ্চল, যেখান থেকে মূলত প্রাক্তন এমপি অর্জুন সিং সমস্ত মস্তানি গুন্ডামি করতেন, সেই ভাটপাড়া অঞ্চলের ওনার মস্তানি গুন্ডামি কমিয়ে দেওয়ার জন্য পুলিশ কমিশনারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সিসি ক্যামেরা লাগানোর জন্য নিজে 85 লক্ষ টাকা দিয়েছি। বাদবাকি টাকাটা ভাটপাড়া মিউনিসিপ্যালিটি দিচ্ছি। একটুখানি আটকাচ্ছি, যেহেতু নাম প্রসঙ্গে উঠে চলে এলো অর্জুন সিংয়ের, অর্জুন সিং কি বলেছেন পার্থ ভৌমিক সম্পর্কে শোনাবো। পার্থ ভৌমিককে আমি তৈরি করেছিলাম, পার্থ ভৌমিক তো জিতিনি। পার্থ ভৌমিক কি উদ্যোগ নিয়েছেন এটা তো দেখা যাচ্ছে না। যে জিনিস ভালো করার জন্য যেটা উদ্যোগ বলছেন আপনি, এই এলাকার জন্য ভালো করেছেন, এটা তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, একটা জিনিস দেখা যায়, পার্থ ভৌমিকের তত্ত্বাবধানে নৈহাটিতে রামঘাটে বালি তোলা হয়, তার জন্য জুবলি ব্রিজ যে কোনো দিন জুবলি ব্রিজ ভেঙে পড়ে যাবে। পার্থ ভৌমিকের তত্ত্বাবধানে কল্যাণী হাই রোডে 22টা মদের বার আর যত ওখানে মদ মহিলা সাপ্লাই, সেই কাজটা পার্থ ভৌমিকের লোকেরাই করে। পার্থদা, আপনি একটু আগেই অভিযোগ করলেন যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে একটা বদনাম গুন্ডামির, দাদাগিরির। যদি সেই বদনাম থেকে থাকে, পার্থ ভৌমিক তার দূরীকরণের জন্য সিসিটিভি বাদ দিয়ে নিয়ন্ত্রণে আনার জন্য প্রশাসনিকভাবে কি কি চেষ্টা করলেন? 1, 2, অর্জুন সিং পাল্টা অভিযোগ করছেন যে পার্থ ভৌমিকই তো প্রশ্রয় দিয়ে থাকেন। 3, আপনি বলছিলেন যে যা যা চিন্তা ভাবনা রয়েছে সেগুলো রূপায়ণের জন্য। ব্যারাকপুর কি শান্ত হয়েছে? আপনি যদি পরিসংখ্যান লক্ষ্য করেন, আপনি দেখবেন লাস্ট 6 মাসে ব্যারাকপুর শিল্পাঞ্চলে গুন্ডামি মস্তানি অনেক কমে গেছে। আপনি তো একবারে ফল পাবেন না। আমি 2024 সালে নির্বাচিত হয়েছি, এটা 2025 সালের সেপ্টেম্বর মাস, অর্থাৎ 1 বছর 1-2 মাস। প্রথম অবস্থায় একটা শিকড় যদি একদম মাটির গভীরে চলে যায়, যে মস্তানির শিকড় অর্জুন সিং ব্যারাকপুরের মাটিতে বপন করেছিল, সেই শিকড় উপড়াতে তো সময় লাগে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, পুলিশ প্রশাসনের কাছে আমি মারাত্মকভাবে কৃতজ্ঞ। কারণ আমি রাজ চক্রবর্তী, সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী সবাইকে নিয়ে মাননীয় পুলিশ কমিশনার এখন যিনি আছেন তিনি এবং বিগত যিনি ছিলেন, তাদের একটাই কথা বলেছিলাম যে আমাদের কোনো ক্রিমিনালের সাহায্য লাগে না। আপনি যদি মনে হয় আপনার যে কারোর তৃণমূলের সাথেও যোগাযোগ আছে এবং সে সমাজের ক্ষতি করছে, তাকে অ্যারেস্ট করতে আপনি বিন্দুমাত্র দ্বিধা করবেন না। আপনারা পুলিশ কমিশনারকে ডেকে জিজ্ঞেস করতে পারেন, কোনো দিন কোনো ক্রিমিনালের ব্যাপারে একজন পুলিশ অফিসার বলতে পারবেন আমি জীবনে কোনো দিন ফোন করেছি একে ছাড়িয়ে দাও। একটা ক্রিমিনালকে আপনি দেখাতে পারবেন না যে বলতে পারে যে আমি পার্থ ভৌমিকের ধারে কাছে যেতে পারি। এখন কোনো রাজনৈতিক টাপ ছেলেকে যদি আপনি ক্রিমিনাল বলে দাগিয়ে দেন, দ্যাট ইজ অ্যানাদার থিং। কারণ অর্জুন সিংয়ের বিরুদ্ধে লড়তে গিয়ে বনিকে বলতে হয়েছিল কাছড়াপাড়ার যে আমি বনি, আমার বনিকে যদি কেউ ক্রিমিনাল বলে আমি তো মানব না। বনি তো আমার রাজনৈতিক ছেলে। ক্রিমিনাল মানে কি? যারা মানুষ খুন করে, মানুষের লুটপাট করে, ডাকাতি করে, তোলাবাজি করে, এবং যেটার দ্বারা অর্জুন সিং পুষ্ট ছিলেন, নিজের খুন করে, মস্তানি করে, গুন্ডামি করে। একটা সময় তো আপনাদের দলেই ছিল। হ্যাঁ ছিল, আমি তো একবারও অস্বীকার করিনি আমাদের দলে ছিল। কিন্তু আমাদের দলে যেরকম ছিল, আমার সাথে যে রাজনৈতিক মতপার্থক্য ছিল, পথ আলাদা ছিল, সেটাও দলের সবাই জানত। যে এই রাজনীতি আমি কোনোদিন পছন্দ করি না। আমি কোনোদিন এই রাজনীতি করিনি। আপনি আমার বিরোধী দলের নেতারা রাজনৈতিক কারণে কিছু বলতে হলে আলাদা ব্যাপার। যারা গ্রাউন্ড লেভেলে রাজনীতি করে, যে কোনো দলের হোক, তাদের জিজ্ঞেস করে দেখবেন
2011 সালের পরে একটা সিপিএমের কারোর এক ফোঁটা ক্ষতি হয়েছিল কিনা? 2021-এ আমি জেতার পর আমি বিজেপি নেতাদের বাড়ি বাড়ি গেছি, কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা। বিজেপির অনেক নেতা নেত্রীর নাম আমি বলে দিতে পারি, যারা এই এলাকার বিজেপির নেতারা নেত্রীরা যাতে সুরক্ষিত থাকেন তার জন্য আমায় ফোন করেছিলেন, আমি কারোর গায়ে হাত দিতে দিইনি। পার্থ ভৌমিকের সঙ্গে আরো অনেক বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব, কিন্তু ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন। আমি দুটো প্রশ্ন একটু ক্লিয়ার করতে চাইব। তার মানে কি এটা ধরে নেওয়া যায় যে অর্জুন সিংয়ের বিরোধিতা প্রথম থেকে করে এসেছিলেন, তার বেশ কিছুটা অ্যাডেড কোয়ালিফিকেশন হিসেবে 2024-এর টিকিট এবং সাংসদ হওয়া? 1, 2, তার মানে কি পার্থ ভৌমিক ব্যারাকপুরকে ঠান্ডা করে দিয়েছে? আমি ঠান্ডা করার মালিক নই, ঠান্ডা করার মালিক মানুষ। মানুষ যদি চায় ব্যারাকপুর ঠান্ডা হবে, ব্যারাকপুর ঠান্ডা হবে, এবং মানুষ চাইছে। আপনি দেখবেন যে এখন আপনি ভাটপাড়ায় যান, জগদ্দলে যান, মানুষ কত শান্তিতে আছে। এই তো সেদিন ভাটপাড়ায় আমি গেছিলাম, এই যে সারা রাজ্য জুড়ে আমাদের যে প্রতিবাদ আন্দোলন হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, যে বহির রাজ্যে, বিশেষ বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার, আপনি কল্পনা করতে পারেন ভাটপাড়ার অবাঙালিরা প্রায় 5-7 হাজারের উপর মানুষ, তারা র্যালি করেছে এই একই ইস্যুতে। তারা প্রত্যেকে অবাঙালি। তাদের বক্তব্য হচ্ছে বাংলায় মমতা ব্যানার্জির রাজত্বে আমরা এত ভালো আছি। তাহলে বিজেপি শাসিত রাজ্যে, বাইরের রাজ্যে কেন বাঙালিদের উপর এই অত্যাচার হবে? তাহলে কি আগে ধর্মের নামে বিভেদ করা হচ্ছিল, এখন ভাষার নামে বিভেদ করতে চাইছে? তাহলে কি বিজেপি আসলে চাইছে যাতে আমাদের এই বাংলার বুকে আমাদের উপরে অন্য কেউ কোনো ভাষার লোক অত্যাচার করুক? অর্থাৎ মমতা ব্যানার্জির রাজত্বে প্রত্যেক ধর্মের মানুষ, প্রত্যেক ভাষাভাষীর মানুষ যেরকম সুরক্ষিত এবং সম্মানিত, কারণ মমতা ব্যানার্জি কখনোই কোনো সামাজিক প্রকল্পে কোনো রকম কোনো বিভেদ করেন না, না ধর্মের ভিত্তিতে করেন, না ভাষার ভিত্তিতেও করেন। কন্যাশ্রী প্রকল্প সব ধর্মের মানুষ পায়, সব ভাষাভাষীর মানুষ পায়। রূপশ্রী প্রকল্প সব ধর্মের মানুষ পায়, সব ভাষাভাষীর মানুষ পায়। স্বাস্থ্যসাথী সব ধর্মের মানুষ পায়, সব ভাষার মানুষ পায়। লক্ষ্মীর ভাণ্ডার সব ধর্মের মানুষ পায়, সব ভাষার মানুষ পায়। মমতা ব্যানার্জি তো প্রকৃত ভারত মাতার উদাহরণ, যে তিনি সবাইকে একই দৃষ্টিতে দেখেন এবং তারা সবাই শান্তিতে আছে। ধর্ম এবং সম্প্রদায়ের কথা উল্লেখ করলেন। মতুয়া পরিবারে এই মুহূর্তে বিভিন্ন কারণে কোন্দল একেবারে সামনে প্রকাশ্যে, তার এফেক্ট কি শাসক দলের রাজনীতিতে পড়ছে? না, দেখুন, ধর্ম নিয়ে তো কোনোদিন মমতা ব্যানার্জি রাজনীতি করেননি, কোনোদিন করেননি। ধর্ম নিয়ে মমতা ব্যানার্জি কোনো দিন কোনো সময় রাজনীতি করেননি, আমাদের কাউকে করতেও বলেনি। মতুয়া সম্প্রদায় তাদের ডেভেলপমেন্টের জন্য মমতা ব্যানার্জি অনেক কিছু করেছে, এবং আমার দৃঢ় বিশ্বাস আজকে যদি বড় মা বেঁচে থাকতেন তিনি মমতা ব্যানার্জির সাথেই থাকতেন, কারণ বড় মার শেষ দিন অবধি মমতা ব্যানার্জি তার সাথে ছিলেন। তার পরবর্তী বংশধরেরা কী করছেন সেটা তাদের বিচার্য বিষয়, কিন্তু মতুয়া সম্প্রদায় কিংবা ঠাকুরবাড়ির সংস্কার, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নামে কলেজ বিশ্ববিদ্যালয়, মতুয়াদের জন্য উন্নয়নের জন্য আলাদা বোর্ড করে দেওয়া, এগুলো তো সব মমতা ব্যানার্জি করেছে। কিন্তু মমতা ব্যানার্জি করেছেন এবং বড় মার শেষ দিন অবধি মমতা ব্যানার্জি বড় মার সাথে ছিল। এখন তার পরবর্তী প্রজন্মের যারা ঝগড়া করছে, কিংবা আমি বলবো দুই ভাই সম্পত্তি নিয়ে যে বিবাদ করছে, তারা তো এখন অন্য রাজনৈতিক দলের ছাতার তলায় আছে। মানুষ তো দেখছে যে এরা রাজনীতিটাকে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে। আজকে যদি এরা সত্যিই মতুয়া সম্প্রদায়ের উন্নয়ন চাইতেন, কিংবা মতুয়া সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা চাইতেন, তাহলে শান্তনু ঠাকুরের ওই ভুয়ো কার্ড দেখানো সত্ত্বেও রানাঘাটের মতুয়া সম্প্রদায়ের দুটো ছেলেকে মহারাষ্ট্রের পুলিশ ওরম হেনস্থা করলো কেন? মমতাবালা ঠাকুরের সঙ্গে কি কোনো দূরত্ব পার্থ ভৌমিকের রয়েছে? না না, এই তো পরশুদিনও কথা হলো। আমি বললাম আবার এই যে দিদি
আমাকে নির্দেশ আছে দলের উঁচু তলা যে এই যে এনআরসি সিএ নিয়ে আবার শুরু করেছে, মানে ভোটের আগে বারবার বাক্স থেকে বার করে আবার ভোট মিটে গেলে সরিয়ে দেয়। সিএ তো ওরা চালু করেছে আজ থেকে 5 বছর আগে, তাহলে ইমপ্লিমেন্ট 5 বছরে হলো না কেন? আবার 26-এ ভোটের আগে, মানে আবার একবার প্রলোভন দেখানো। আর প্রলোভন দেখানো মানে কি? প্রলোভন দেখানো মানে আলটিমেটলি ওরা যেটা করতে চাইছে যে কেউ যদি আবেদন করে তাহলে তাকে প্রমাণ করতে হবে সে ভারতের নাগরিক কিনা, এবং তখন যতদিন অবধি সে ভারতের নাগরিক না হচ্ছে মমতা ব্যানার্জির সব প্রকল্প থেকে সে বঞ্চিত হবে। আপনি কল্পনা করতে পারেন একজন মহিলা আজকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, যেই সে নাগরিকত্বের জন্য আবেদন করবে তার লক্ষ্মীর ভাণ্ডার তো বন্ধ হয়ে যাবে, কারণ তাকে প্রমাণ করতে হবে সে ভারতের নাগরিক, তারপরে তো মমতা ব্যানার্জি তাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারবে। তার মানে ওরা ঘুরিয়ে যারা মমতা ব্যানার্জির সামাজিক প্রকল্প পায় তাদের সেই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করতে চাইছে। বিরোধীদের বক্তব্য, আরো স্পেসিফিক্যালি বললে বিজেপির তো বক্তব্য যে পাল্টা আপনারাই রাজনীতির জন্যই শুধুমাত্র এই ইস্যুটাকে জিইয়ে রাখার চেষ্টা করছেন। কোন ইস্যুটাকে? বাংলা বললেই বাংলাদেশি, এসআইআর প্রসঙ্গ, সিএ, এনআরসি। ওরা তো করছে। ওরা যদি না করতো তাহলে তো এই উত্তর আমরা দেওয়ার জন্য বাধ্য থাকতাম। এটা তো শুধু মহারাষ্ট্রে হচ্ছে না, শুধু আসামে হচ্ছে না, শুধু উড়িষ্যায় হচ্ছে না, শুধু হরিয়ানায় হচ্ছে না, বিজেপি শাসিত সমস্ত রাজ্যে বেছে বেছে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে। হরিয়ানায় কাজ করতো বনগার একটা যুবক হিন্দু, তাকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। কেন? উড়িষ্যার বুকে কাজ করতে গেছে, তাদের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে কাজ করতে গেছে, বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের লোক, ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত, তাদের হেনস্থা করা হয়েছে, জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওয়াই? বাংলা আমার ভাষা, বাংলা আমার অধিকার, বাংলা আমার গর্ব, বাংলা আমার আত্ম অহংকারের জায়গা, বাংলা ভাষা। এটা ভুলে গেছে। বাঙালি বাদ দিয়ে ভারতবর্ষের ইতিহাসে কতটা জায়গা শূন্য। আপনি যদি স্বাধীনতা সংগ্রামের কথা বলেন তাহলে দেখবেন স্বাধীনতা সংগ্রামে বাংলা, মহারাষ্ট্র আর পাঞ্জাবের জন্য আলাদা চ্যাপ্টার থাকতো। আন্দামান সেলুলার জেলে যারা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিল তার 90% বাঙালি। আপনি কল্পনা করতে পারেন আগে যে বিপ্লবীদের তালিকা ছিল সেখান থেকে উল্লাসকর দত্ত, বারিনচন্দ্র ঘোষ মানে অরবিন্দ ঘোষের ভাই, তাদের নাম মুছে ফেলা হয়েছে। সেলুলার জেলের নাম কার নামে হয়েছে? যে ইংরেজদের কাছে মুচলেখা দিয়েছিল যে তোমাদের বিরুদ্ধে আর কোনোদিন কোনো আন্দোলন করব না, সেই সাভারকারের নামে আন্দামান এয়ারপোর্টের নাম হয়েছে। সাভারকারের উত্তরসূরি, নাথুরাম গডসের উত্তরসূরি, ভারতের সবচেয়ে দুর্ভাগ্য যারা স্বাধীনতা সংগ্রামে যাদের কোনো ভূমিকা ছিল না তারা আজকে ভারতবর্ষ শাসন করছে। এটা ভারতবাসীর সবচেয়ে বড় দুর্ভাগ্য। সরাসরি সাংসদ অ্যাপস কেন করতে হলো? সরাসরি যোগাযোগের জন্য? 100 বার। আমি চাই না কেউ বলুক আমার সাংসদকে পাওয়া যাচ্ছে না, যদি আমাকে ফিজিক্যালি না পায় আমি যাতে মননে থাকতে পারি তার জন্য করা। কিরম ফল পাচ্ছেন বা অভিযোগ পাচ্ছেন? না দেখুন, মূলত আমি দুটো জিনিস পরিষ্কার বলে দিয়েছিলাম। একটা হচ্ছে আমি চাকরি দিতে পারবো না, অতএব ওই সংক্রান্ত কোনো আবেদন আমার কাছে করবেন না। আর 2 হচ্ছে পুলিশ ওরিয়েন্টেড কোনো ম্যাটার, মানে আইন শৃঙ্খলা ওরিয়েন্টেড কোনো ম্যাটার আমাকে জানাবেন না। মানে ওকে মেরেছে, ওকে করেছে, থানা থেকে ছাড়িয়ে দিন, এটা আমি করতে পারবো না। পুলিশ প্রশাসনের কোনো কাজে আমি কোনো দিন ইন্টারফেয়ার করিনি, আমি করব না। আমি এটা পরিষ্কার ভাষায় আমার অ্যাপসে আমি লিখে দিয়েছিলাম। কারোর ড্রেনের সমস্যা, লাইটের সমস্যা, রাস্তার সমস্যা, কোনো এলাকায় একটা কেউ আমডাঙ্গায় কেউ একটা চাইছে যে এই এলাকায় একটা স্কুল হোক, এই যাবতীয় সংক্রান্ত আমার লোক যাচ্ছে, কথা বলছে, আমরা যতটা পারি শর্ট আউট করার চেষ্টা করছি। আপনি তো বললেই আমাকে যদি কেউ বলে এখনই 40টা রাস্তা করে দিন, আমি তো পারবো না। আমি যেটা আজকে পারবো করব, 1, 2, 3, 4 প্রায়োরিটি করছি। যেরকম ব্যারাকপুরে মানুষের একটা খুব অভিযোগ ছিল যে যেটা ব্যারাকপুর স্টেশন থেকে সোজা বন্দিপুরের দিকে যায়, রাস্তাটার অবস্থা খুব খারাপ, তার জন্য অনেক মানুষ জানিয়েছিলেন। আমি এমপি কোটার 50 লক্ষ টাকা ব্যারাকপুর মিউনিসিপ্যালিটিকে দিয়েছি সেই রাস্তাটা সংস্কারের জন্য। প্রাক্তন সেচমন্ত্রী হিসেবে কি মনে হয় কোথায় কোথায় কাজ অপূর্ণ থেকে গেল বা কি কি কাজ করে আসতে পারলেন?
না দেখুন, কাজ তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী একটা গাইডলাইন তৈরি করে দেয় যে কোন কোন ক্ষেত্রে কাজে জোর দেওয়া উচিত। আমরা সেই অনুযায়ী কাজ করি। একটা মানুষের কিংবা একটা মন্ত্রীর সবাইকেই তো পরীক্ষা দিতে হয় যে আমি কতটা ভালো কাজ করেছি, কিন্তু সেই রূপরেখাটা হচ্ছে আপনি যখন পড়াশোনা করেন আপনার কাছে একটা সিলেবাস থাকে, আপনি সিলেবাস অনুযায়ী পড়াশোনা করেন, তারপরে আপনি পরীক্ষা দেন। আপনি যদি ঠিকমতো পড়াশোনা করে লেখেন তাহলে আপনি ভালো নম্বর পাবেন, না করলে আপনি কম নম্বর পাবেন। আমাকে মমতা ব্যানার্জি ইরিগেশনের যে সিলেবাস তৈরি করে দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে উত্তরবঙ্গের উপরে জোর দিতে হবে। ওখানে প্রচুর ছোট ছোট খাল যেগুলো বুজে আছে, যেগুলো সংস্কার হয়নি, তোমার কাজ হচ্ছে উত্তরবঙ্গ জুড়ে সেইগুলো দেখা এবং যদি রিভাইভ করে চাষিদের কাজের উপকার করা যায়। আপনি যদি পরিসংখ্যান ঘাটেন তাহলে আপনি ইরিগেশন ডিপার্টমেন্টে খোঁজ নিলে জানতে পারবেন আমার ওই পিরিয়ডটায় আমি উত্তরবঙ্গের প্রচুর কাজ করেছি। এবং শিলিগুড়িতে শহরে এবার জল জমে, আমি মনে করি এটা মমতা ব্যানার্জির কৃতিত্ব। উত্তরবঙ্গের প্রচুর জায়গায় সেচের ব্যবস্থা এতটা বেড়েছে, চাষিদের এত উপকার হয়েছে। আমি ধূপগিরি থেকে আরম্ভ করে কালচিনি থেকে আরম্ভ করে আলিপুরদুয়ারের আমি প্রচুর জায়গার নাম বলতে পারি, যে জায়গাগুলোতে আমি নিজে পার্সোনালি মমতা ব্যানার্জির নির্দেশে গিয়ে আমি সেই জায়গায় সেচের কাজ করেছিলাম। এবং আমার ধারণা কলকাতার মানুষও বলবেন যে অত বৃষ্টি হওয়া সত্ত্বেও আমার পিরিয়ডে কলকাতায় জল জমেনি, কারণ আমি কলকাতার সমস্ত খাল মমতা ব্যানার্জির নির্দেশে পরিষ্কার করেছিলাম। অনেক কিছু জানলাম আমাদের এই আলোচনা। আপনার কথায় আজকের মতো এ পর্যন্তই। চোখ থাকুক ক্যালকাটা নিউজে। ভালো থাকবেন।